This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দল বাড়াও, দল বাড়ালে বল বাড়ে। মানিক সিনেমাটা মুক্তি পেয়েছিল 1969 সালে। তখন দলই ছিল বল। দল যত বড়, বল তত বেশি। আসলে রাজনীতিটা না তখন এরকমই ছিল। এখন পার্সেন্টেজের যুগ, ওরকম অত কিছু কেউ ভাবেন না। এখন ভোট যত বেশি, বল তত বেশি। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দেখুন, 7 লক্ষ ভোটে লোকসভা নির্বাচনে জিতেছেন। 7 লাখি ক্লাবে তাকে নিয়ে মাত্র 6 জন রয়েছেন। তার মানে অভিষেক আগের বার সংসদে যা ছিলেন, এবার তার তুলনায় এইবার বল বেশ খানিকটা বেশি। তার দলের কি পরিস্থিতি, সেটা তো চমৎকার পরিস্থিতি। লোকসভা নির্বাচনে 2019-এর ধাক্কা কাটিয়ে উঠেছে তৃণমূল। নেতাজি রোডের কর্মী সভায় 215 টার্গেট প্রস্তাব করেছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় তাতে আবার তথাস্তুও বলেছেন। মানে বিধানসভায় দল বাড়ানোর কথা বলেছেন। দল বাড়ালেই বল বাড়বে, কিন্তু দলটা বাড়বে কিসে? ভোটে। এবার ভোট বাড়বে কোথায়? বিজেপি বলছে ভোট বাড়বে কেন? ভোট তো বেড়ে বসে আছে। এক আধটা আসনে না, একেবারে 136টা বিধানসভা এলাকায়। আর তার মধ্যে রাজারহাট নিউ টাউনেই সব থেকে বেশি ভোটার বেড়েছে। এছাড়াও বারুইপুর পূর্ব, পশ্চিম, সোনারপুর উত্তর, সুজাপুর, ক্যানিং পূর্ব, এরকম সব বিধানসভা কেন্দ্রই হেলথ ড্রিঙ্ক খেয়েছে। মানে ভোটার সংখ্যা তত্তর করে বেড়েই চলেছে। সে ছিল না ছোটোবেলায় দেখতেন, দেখো আমি বাড়ছি মামি, একটা বিখ্যাত হেলথ ড্রিঙ্কের বিজ্ঞাপনে ছিল, সেরকম আর কি। তারা সবাই ওই সমস্ত হেলথ ড্রিঙ্ক খেয়ে তত্তর করে বাড়ছে। বিজেপি অভিযোগ করছে যে এই বৃদ্ধিটা অস্বাভাবিক, কারণ যে 136টা বিধানসভা কেন্দ্রে এরকম অস্বাভাবিক বৃদ্ধি হয়েছে, সেগুলোর মধ্যে 82টা মুসলিম অধ্যুষিত। 2021 আর 2024-এ মুসলিম ভোটের 90% তৃণমূলে পড়েছে বললে এই মুহূর্তে অন্তত কেউ কিছু মনে করবেন না, কারণ এটাই ফ্যাক্ট। এবার যদি মুসলিম ভোটার বাড়ে, তাহলে এই ভোট যে তৃণমূলেই পড়বে তেমনটাই তো স্বাভাবিক। বা তাই যদি এরকম হয়, তাহলে তো তারা ম্যাচটা কি অলরেডি জিতে বসে আছে? এই প্রশ্ন তো উঠবে। এবং এই আশঙ্কাটা যদি না থাকে, তাহলে বিজেপি কি এই প্রেস কনফারেন্স করে এই দাবিটা করতো? বিশেষ করে কিছু আসনে একপেশেভাবে এক শ্রেণীর ভোটার বাড়লে তা যে জনভারসাম্যে প্রভাব ফেলবে, তাতেও তো কোনো সন্দেহ নেই। সেটা বিজেপির কাছে অনভিপ্রেত হতে পারে, কিন্তু ভেবে দেখুন তো, এরকম যদি হয়ে থাকে, তাহলে তাকে কি অন্যায় বলা যায়? 7 বছরে 8.69% ভোটারের যে বৃদ্ধি, এই ভোটারের বৃদ্ধির মধ্যে রাজ্যের গড়ের থেকে বেশি ভোটার বেড়েছে এমন বিধানসভার সংখ্যা 136। এই 136 বিধানসভার মধ্যে 82টি বিধানসভা মুসলিম অধ্যুষিত। এবং রাজ্যের যে গড়, সেই গড়ের থেকে কম ভোটার বেড়েছে সেই বিধানসভার সংখ্যা 158। এর মধ্যে মুসলিম অধ্যুষিত বিধানসভার সংখ্যা 13। তাই বাস্তব সত্য পশ্চিমবঙ্গের ভোটার বৃদ্ধির, তা হলো যেখানে মুসলমান সংখ্যা বেশি সেখানে ভোটার সংখ্যা বেশি। দেখো, 294টা বিধানসভা আসন, তার মধ্যে 82টা সংখ্যালঘু অধ্যুষিত আসনে তৃণমূলের ভোট বেড়েছে। এবার তৃণমূলের ঘোষিত টার্গেট কত? 215। এবার 215 থেকে 82 বাদ দিলে পড়ে থাকে 133। এর মধ্যেও তো ওই যেটা জগন্নাথ চট্টোপাধ্যায় হিসেব দিলেন, তার মধ্যে 13টি আসন রয়ে গেছে যেগুলো মুসলিম অধ্যুষিত। মানে এই 133 থেকে সেই 13 যদি বাদ দেন, পড়ে রইল 120। মানে তৃণমূলকে টার্গেটে পৌঁছতে পেতে হবে 120টা আসন। মানে ওই যে টার্গেট তারা ঘোষণা করেছেন, সেই টার্গেট 215। আর ম্যাজিক ফিগার পেতে হবে মাত্র সব মিলিয়ে 66টা আসন। মানে এই 82টাকে বাদ দিয়ে। আমরা বলছি না, বিজেপি বলছে। এবার এইটা শোনার পর এটা কি ধরে নিতে পারা যায়
বিজেপিকেও কি ধরেই নিচ্ছে যে তারা এই বিধানসভা নির্বাচনে পিছিয়ে রয়েছে বা পিছিয়ে থেকেই শুরু করছে? দেখুন, এই অঙ্কটা বলে দেওয়া মানে কোথাও গিয়ে নিজেদের মনোবলটাকে শুরুতেই কি বিজেপি ধাক্কা খাইয়ে দিচ্ছে? সবাই তো দেখতে পাচ্ছেন, আরে এগিয়ে আছে মানে এ তো জিতে গেছে প্রায়, তাহলে আর ভোটে আর পড়ে রইল কি? আচ্ছা, একটা কথা ভাবুন তো, যদি ব্যাপারটা সেরকমই হতো তাহলে বিজেপি কি এত সহজে এই হিসেবগুলো সামনে আনতো? যদি ধরেও নিত এটাই হবে, তাও কি সামনে আনতো? নিশ্চয়ই আনতো না। তারপরে তারা নিশ্চয়ই এর ভেতরে অন্য কোনো একটা অঙ্ক খুঁজে পাচ্ছে, যে অঙ্কটা এতটা সরলও না। তাহলে এই ভোটের হিসেবটাকে কিভাবে দেখব? অভিযোগ নাকি বিধানসভা ভোটে খারাপ ফল হচ্ছে ধরে নিয়ে আগাম অজুহাত? এবার বাংলার মুসলিমরা যদি তৃণমূলকে ভোট দেন, সেটা তো তাদের স্বাধীনতা, তারা যাকে খুশি ভোট দেবেন, তাতে কার কি বলার আছে? তা নিয়ে বিজেপির গাত্রদাহ থাকতেই পারে, কিন্তু অভিযোগ করার তো কোনো জায়গা নেই। কে কাকে ভোট দেবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, ঠিক। তবে বিজেপির দাবি কি জানেন? এই ভোটার সংখ্যাটা যে বেড়েছে, এই সংখ্যাটা কারা এই ভোটার সংখ্যা বাড়িয়েছে? অভিযোগ, বিজেপির অভিযোগ, এরা সবাই অনুপ্রবেশকারী রোহিঙ্গা। পশ্চিমবঙ্গের গত 7 বছরে সবচেয়ে বেশি ভোটার বেড়েছে রাজারহাট নিউ টাউন কেন্দ্রে। ভোটার বেড়েছে 64,195 বা 19.96%। এই রোহিঙ্গারা হিঙ্গলগঞ্জ, বসিরহাট দিয়ে ঢোকার পর ওই রাজারহাটের ফ্রিঞ্জ এরিয়াতেই সবচেয়ে বসবাস শুরু করছে। এবং কসবা, গুলশান কলোনিতে ওই এলাকা যে কসবা, সেই কসবাতে গত 7 বছরে ভোটার বেড়েছে 13%, প্রায় 42,000 বেড়েছে। তো অনেক ফিকটিশাস নাম এসছে, অনেক ঘোস্ট ভোটার, আমরা তো স্ক্রুটিনি করে দেখেছি। একটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যদি 30-40 হাজার ভোটার থাকে, ফার্স্ট ভোটারের নাম ঢুকিয়ে দেয়, সেটা তো সাংঘাতিক ব্যাপার। গত 7 বছরে সবচেয়ে কম ভোটার বেড়েছে মাত্র 2%। 7 বছরে ভোটার বেড়েছে 4,000। সে কেন্দ্রটির নাম রাসবিহারী কেন্দ্র। তারপরে কোথায়? তার পরের কেন্দ্র কাশীপুর বেলগাছিয়া, 2.2%। এটাও একটি হিন্দু বহুল মোটামুটি বিধানসভা কেন্দ্র। এবং ভবানীপুরেও ভোটার বেড়েছে 2.7% বা 5,538 গত 7 বছরে ভোটার বেড়েছে। অর্থাৎ এই হিন্দু প্রধান এলাকাগুলো থেকে ভোটারদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, ভোটারদের নাম কেটে ফেলা হচ্ছে, আর মুসলিম বহুল বিধানসভা কেন্দ্রগুলিতে ভোটার সংখ্যা অস্বাভাবিকভাবে বাড়ছে। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের ভুতুরে ভোটারের আসল রিয়েলিটি। ওরা যদি মনে করে কোথাও ভোটার অস্বাভাবিক বৃদ্ধি হয়েছে, ইলেকশন কমিশনকে বলুন। আমরা তো দেখছি অনেক ভোটার বৃদ্ধি হয়েছে, পশ্চিমবাংলায় ভোটার, আবার এতেও হরিয়ানায় ভোটার, এরকম সব নাম পাওয়া গিয়েছে। এগুলো একটা সম্প্রদায়কে কেন্দ্র করে সাম্প্রদায়িক উত্তেজনাকে ছড়িয়ে দেওয়ার একটা কৌশল। কোথায় ভোটার কমছে বাড়ছে সেটা তালিকা প্রকাশের পর জানা যাবে। অস্বাভাবিক হারে কি স্বাভাবিক হারে, সেগুলো তো এখন বলার সময় আসেনি। আর এর পিছনে কি কি কারণ, বিজেপি নেতারা তাদের বিশেষজ্ঞ নয়। এটা দেখিয়ে বিজেপি চাইছে ধর্মীয় উত্তেজনাটাকে টিকিয়ে রাখতে। সেটা তো বিজেপির ব্যর্থতা। তারাই তো নির্বাচন কমিশনকে কুক্ষিগত করে রেখেছেন। নির্বাচন কমিশনকে একটি নিরপেক্ষ সংস্থা হিসেবে পরিচালিত করবার জন্য বলা হয়েছিল চিফ জাস্টিস, লিডার অফ অপোজিশন এবং প্রাইম মিনিস্টার। তাকে তো তারা বাতিল করে দিলেন। এখন প্রাইম মিনিস্টার এবং প্রাইম মিনিস্টারের অনুগত ভৃত্যমন্ত্রী বা লিডার অফ অপোজিশন রাহুল তো সাম্প্রতিককালে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এইসব তো বিজেপিরই কর্মকাণ্ড। এখন যা সামনে আসছে সেই করবার জন্য এখন বলছেন তারা তৃণমূল এই করেছে সেই করেছে, বিজেপি করেছে। কি অদ্ভুত লাগছে না? একটা ভোট, যে ভোটে দুটো যুযুধান দল, যারা মূল প্রতিপক্ষ, সবাই মেনে নিচ্ছে যার বেসিসে তারা লড়াই করবেন সেই ভোটার তালিকাতেই প্রচুর জল রয়েছে। মানে বাংলার ভোটার তালিকায় ভূত রয়েছে, এটা বিধানসভার স্পিকার মেনে নিচ্ছেন, লোকসভার সাংসদ মেনে নিচ্ছেন, আর বিজেপি আর তৃণমূল একমত হয়ে যাচ্ছে। কিন্তু এই ভূতের ক্যাটাগরিটা নিয়ে মতান্তর রয়েছে, সেটা তো হওয়ারই কথা। একবার ভেবে দেখুন, ছোটোবেলার থেকে আমরা ভূতের গল্পে কি কি পড়েছি, কি কি পড়িনি তাই বলুন। বাংলায় ভূতের ভ্যারাইটি কি কম নাকি? মানে যদি একটু এটা এক্ষেত্রেও জাত পাত সবই আছে, ভূত হলে চলে যায় এরকম ভাবলে তো ভুল হয়ে যাবে, সব থাকে ওখানে।
এবার সেই দিক থেকে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে ওই ব্রহ্মদত্তি, মামদো, সাহেব, পেতনি, শাকচুন্নি, মেছো গুণে শেষ করা যাবে না মশাই। কিন্তু ভোটার তালিকার ভূতগুলো এর মধ্যে কোন শ্রেণীতে পড়ে? শ্রেণীবিন্যাস, শ্রেণী বৈষম্য। বিজেপি দাবি করেছে কি জানেন? ভূত বাঙালি, কিন্তু বাংলাদেশি, মানে ভিনদেশি বাঙালি। আর ভুয়ো ভোটার নিয়ে পদ্ম পার্টি জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগও জানাতে চলেছে। এবার যাদের বিরুদ্ধে অভিযোগ, ওই ভূতদের ডেকে আনার, সেই তৃণমূলের দাবি ভূত পুরো মাত্রায় দেশি কিন্তু অবাঙালি, মানে ভিন রাজ্যের। বিজেপি পরিসংখ্যান প্রকাশ করেছে আর তৃণমূল এপিক বিভ্রাটকে সামনে আনছে। লড়াইটা এরকম জায়গায়, লড়াইটা হচ্ছে মানে ভোট শুরু হওয়ার আগে ভোটের লড়াইটা শুরু হয়ে গেছে ওই ভোটার তালিকার ওপরে। জাতীয় নির্বাচন কমিশন অবশ্য জানিয়ে দিয়েছে যে 3 মাসের মধ্যেই এপিক বিভ্রাটটা কাটিয়ে ফেলা হবে। এবার কমিশন যদি সত্যি এই এপিক নম্বরের সমস্যাটা মিটিয়ে ফেলে, মানে এখানকার ভোটারের এপিক নম্বরে হয়তো হরিয়ানা বা গুজরাটে আরও একজন ভোটার রয়েছেন, এই ধরনের বেশ কিছু কেস যেটা তৃণমূল তুলে ধরে ওই ভিন রাজ্যের ভোটারকে এখানকার ভুতুরে ভোটার বানিয়ে দেওয়ার অভিযোগটা তুলেছে, সেই সমস্যাটা যদি কমিশন মিটিয়ে ফেলে তাহলে তৃণমূল কী নিয়ে প্রচার করবে? তখন তো তাদের হাত থেকে ওই বলটা বেরিয়ে যাবে। এবার খেয়াল করে দেখুন, তখন এটা মনে হবে না তো তৃণমূল কি নিজেদের এজেন্ডাটা একটু তড়িঘড়ি প্রকাশ করে দিল, যার ফলে এই গোটা ব্যাপারটা এখন আপাতত ধামাচাপা পড়ে গেল, তাদের বক্তব্যটা ভোতা হয়ে গেল। কিন্তু এরপরেও যদি বিজেপি শেষ বেলায় গিয়ে ওই যেটা তারা ধরে বসে রয়েছে, সে ভিন দেশি ভোটার ঢুকে পড়েছে, সেইটা নিয়ে বেশি লড়ে যায়, তখন শেষ বেলা পর্যন্ত তো তাদের বলার মতো কিছু থেকে যাবে, তাই না? দেখুন, এখানে তৃণমূল যাই ভাবুক, এখানকার তৃণমূলের নেতা নেত্রীরা কলকাতা শহরে বসে যাই বলুন, গ্রামের তৃণমূল নেতারা তার সাথে সহমত হবেন তো? এই প্রশ্নটাও তো উঠছে। এবং এই প্রশ্নটা চাগিয়ে তুলেছেন মালদার মনোজিৎ ভকত, তিনি কেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য। তিনি কি অভিযোগ করেছেন জানেন? বাংলাদেশিরা নাকি সীমান্ত পেরিয়ে এসে ভোট দিয়ে চলে যায়। মানে তিনি আর ভূতের ধার ধারছেন না, তিনি একদম জ্যান্ত ভূতের অভিযোগ তুলছেন। আমরা যেটা লক্ষ্য করছি, আমাদের গ্রামটা আসলে ভূতুরে গ্রামে আকার নিয়েছে। বিভিন্ন সময় আমরা দেখে থাকি আমাদের যত জনসংখ্যা আছে সেই অনুপাতে ভোটারের সংখ্যাটা এখানে বেশি হয়ে গেছে। পাশে বাংলাদেশ বর্ডার, আমাদের অনুমান ভোটের সময় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এদেশে এসে ভোটদান করে তারা চলে যায়। অনেকেই বিবাহ সূত্রে চলে গেছে, অনেকে শহরের বাসিন্দা হয়ে গেছে, শিফটিং কেস, মৃত কেস, আজও তারা আমাদের এই বুথের ভোটার লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। অনুপ্রবেশ আমাদের বর্ডার লাগোয়া গ্রাম, এখানে হামেশাই বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হয়। গ্রামে প্রচুর লোক মারা গেছে, তবু তাদের ভোটার তালিকায় নাম আছে আর তাদের ভোটও হয়ে যাচ্ছে। এখানে সমস্যা আছে, বাংলাদেশ থেকে হয়তো কেউ রাতারাতি আসে ভোট দিয়ে যাচ্ছে, এরকম হয়? হ্যাঁ, এরকম হয়। নদী পেরিয়ে ঢুকে যায়, গোপনে ঢুকে যায়। হ্যাঁ, গোপনে ঢুকে যায়, তারপরে এখানে ভোট দিয়ে চলে যায়। আবার হ্যাঁ, ভোট দিয়ে চলে যায়। জলজায়গা আছে, নদী আছে, খালবিল আছে, সেখান দিয়ে কিন্তু এই সমস্ত অনুপ্রবেশকারী এসে তৃণমূলকে ভোট দেয় এবং রাতের অন্ধকারে লোকাল প্রশাসনের নেতৃত্বে তারা কিন্তু আবার বাংলাদেশে চলে যায়। ভারতীয় জনতা পার্টি যে অভিযোগ করেছিল সেটা এখন তৃণমূল মেনে নিচ্ছে এবং ভবিষ্যতেও মানবে। আচ্ছা, তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্য যে অভিযোগটা করলেন সেটা কি সেম সাইড হলো? মানে তিনি যেটা বললেন সেটা তো মানে হই হই করে লুফে নিল বিজেপি, তাদের বক্তব্যের সাথে মিলে যাচ্ছে তার বক্তব্য, তিনিই মোটামুটি সার্টিফাই করে দিচ্ছেন শাসক দলের হয়ে। তাহলে এটা কি ওই আজকে হয়েছে জানেন তো, ওই ঘাটালে, সেখানে পুরসভায় তৃণমূল বনাম তৃণমূল হয়েছে। অবশ্য সেম সাইডের মরশুম চলছে এটাও বলতে পারেন, কারণ কাকদ্বীপে আবার বিজেপি বনাম বিজেপি হয়েছে। সে যাই হোক, এই সেম সাইডগুলোর মধ্যেই একটা জিনিস তো খুব পরিষ্কার, যে বাংলাদেশ থেকে লোকজন ঢুকছে এবং ঢোকার যে অভিযোগটা পাওয়া যাচ্ছে
সেটা সত্যি, সবাই তো সেই কথাই বলছেন। দেখুন, বিশ্বাস করুন, আমরা বাংলাদেশি ভোটার চাই না, বরঞ্চ ওই বাংলাদেশে ভোট হোক সেটা চাই। আমাদের বিদেশ মন্ত্রক তো সরকারিভাবে আমাদের অবস্থানটা স্পষ্ট করে দিয়েছে। আমাদের দেশের ঘোষিত অবস্থান হচ্ছে বাংলাদেশে সকলের অংশীদারিত্বের মধ্যে দিয়ে নির্বাচন করে যাবতীয় সমস্যার সমাধান ওই গণতান্ত্রিক উপায়ে করে ফেলা হোক। কিন্তু গণতন্ত্র ফেরার পরিবর্তে বাংলাদেশ কোন পথে যাত্রা করছে বলুন তো? এক কথায় সর্বনাশের রাস্তায়। বাংলাদেশের সর্বনাশ তাতে হবেই। আর এই বাংলাদেশিদের আমাদের দেশের ভেতর যাত্রা যদি ঠেকাতে না পারা যায়, তাহলে আমাদের সর্বনাশ তো অবধারিত। তাই এই সর্বনাশা মুহূর্তে কিছু কথা মনে হচ্ছে বলতেই হবে, যে কথাগুলো না বললেই নয়। গত বছরও আজকের তারিখে এই বক্তৃতা ছিল 18 কোটি বাঙালির মুক্তির বাণী। আজ 32 নম্বর ধানমন্ডি ধ্বংসস্তূপ। শেখ মুজিবের এই বক্তৃতা আজ বাংলাদেশে কেউ প্রকাশ্যে শোনেননি। 1971-এর আজকের দিনে ঢাকার পল্টন ময়দানে শেখ মুজিব আপসহীন সংগ্রামের ডাক দিয়েছিলেন। মোহাম্মদ ইউনূস সেই বাংলাদেশকে আবার পাকিস্তানের কাছাকাছি নিয়ে গিয়ে ফেলেছেন। আর মুজিবের স্মৃতি বিজড়িত ওই পল্টন ময়দানে আজ জঙ্গি গোষ্ঠী হিজবুত তাহরির প্রকাশ্যে মিছিল করেছে। ভাবুন তো, যেখান থেকে মুক্তির ডাক দিয়েছিলেন ঠিক সেইখান থেকেই আজ খিলাফত প্রতিষ্ঠার ডাক দেওয়া হয়েছে। বলা হচ্ছে 101 বছর পর খিলাফত প্রতিষ্ঠা হবে পদ্মাপাড়ে। প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কে সেনা অভ্যুত্থান করেছিলেন কামাল আতাতুর্ক বা কামাল পাশা। খিলাফত শেষ করে তুরস্ককে আধুনিকতার রাস্তায় নিয়ে গেছিলেন পাশা। বহু বিবাহসহ একাধিক প্রথা নিষিদ্ধ হয়েছিল। আর বর্তমান প্রেসিডেন্ট এরদোগান তুরস্ককে আবার মৌলবাদে ফেরাতে চান, কিন্তু কামাল পাশা ধর্মনিরপেক্ষতা তিনি পুরোপুরি মুছে ফেলতে চাননি। এরদোগান 1 দশকে যা পারেননি, ইউনূস 1 বছরেরও কম সময়ে প্রায় তা করে ফেলেছে। হিজবুত তাহরির আজ বাংলাদেশকে খিলাফত করার ডাক দিয়েছে। এবার বাংলাদেশে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা হলে হিন্দুদের কী হবে? সব থেকে বড় কথা, এপার বাংলায় তার প্রভাব কি পড়বে? এই জায়গাটাতেই সব থেকে বড় যোগ বিয়োগ চলছে। কারণ এটা নিয়ে রাজনৈতিক যে শক্তিগুলো রয়েছে এখানকার, তারা আশা আশঙ্কার দোলাচলে রয়েছে। বিজেপি আশাবাদী, ওপারে হিন্দুদের মার খেতে দেখলে এপারের হিন্দুরা তৃণমূলকে ত্যাগ করবে, বিজেপিকে আঁকড়ে ধরবে। তারা ওই 5% হিন্দু ভোটের ভেতর একটা সুইং চাইছিলেন, ওপাশ থেকে এপাশে চলে এলেই সেটা তাদের কেল্লা ফতে বলে তারা ধরে নিচ্ছিলেন। কারণ এমনিতে সমস্ত ভোটার ধরলে ওই 3 থেকে 4% ভোটার ইধার উধার হয়ে গেলে, ভোট ইধার উধার হয়ে গেলে সব মিলিয়ে, তাহলেই তো ভোটের পার্সেন্টেজে তৃণমূলকে টপকে যেতে পারবে বিজেপি। আর সেটা যদি ওই মানে হিন্দু ভোটারদের দিয়ে বিশ্লেষণ করা হয়, তাহলেই এই 5% মতোই দাঁড়ায়। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তো বলেই বসেছেন যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন। তারা তো মনে হচ্ছে যে এই যে এতদিন আমরা যে জিনিসগুলো ওপেনলি আমাদের দেশে আমাদের রাজ্যে খুব বেশি শুনতাম না, ইদানিংকালে এত বেশি ওই ওপার বাংলাকে কেন্দ্র করে হিন্দু মুসলমান হচ্ছে, হয়তো তাতে হিন্দু ভোটটা কনসলিডেটেড হয়ে যাবে। ভোটের অঙ্ক তিনি কষছেন এবং তাতে হয়তো তিনি ধরে নিচ্ছেন যে 5% হিসেব তারা এতদিন ধরে কষছেন বা বলছেন, সেটা এপাশ থেকে ওপাশ হয়ে যাবে। আর সেটা ধরে নিয়েই তার ওই বিশ্লেষণ, মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন বলে মনে করছেন তিনি। लास्ट इलेक्शन में यानी 2021 में ममता बनर्जी को पता चल गया था कि मोस्ट ऑफ द हिंदूज दे डोंट वोटेड फॉर हार। अब क्या हुआ, उनको भगवा पहनना पड़ रहा है। मैं सिर्फ इतना ही जनता को बताऊंगा कि रावण को हमने भगवा पहनते हुए रामायण में एक बार ही देखा था, जब सीता का हरण करना था। तो ये जो स्यूडो सेकुलर है, जो एंटी हिंदू मानसिकता के है, वो जब भगवा पहनते यानी सैफ्रॉन वस्त्र पहनते हैं, तो
उनसे सावधानी में रहिए, नहीं सीता हरण जैसा कुछ हो जाएगा। এখানে কি হিন্দু বিরোধী সে যদি মানে তাকে রাবণের সাথে তুলনা করে সীতা হরণ, মানে তার মধ্যে মহিলাদের নিয়ে আসছে। আগামীকাল 50 বছর পূর্তি নারী দিবসে, তার আগে ভারতীয় জনতা পার্টির রাজ্যের সভাপতি যিনি সাংসদ, যিনি বলছেন ভোটার আমার মেয়েদের ভোট চাই, সারা জায়গায় ওই রেউড়ি 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 করতে করতে কিন্তু ওই লক্ষ্মীর ভাণ্ডার ফলো করছে, অনুসরণ করছে। তিনি আগের দিন এই কথা যদি বলে থাকেন, ধিক্কার জানাই তাকে। মমতা বন্দ্যোপাধ্যায় মানে একটা একদিকে আন্দোলন, অন্যদিকে প্রশাসন, জাতীয় স্তরের একটি গুরুত্বপূর্ণ মুখ, তাকে এইভাবে অপমান। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হিন্দু ব্রাহ্মণ পরিবার থেকে এসছেন, কিন্তু তিনি মুসলিম খ্রিস্টান সহ সব ধর্মকে সমান সম্মান করেন। সেখানে সুকান্তবাবু যে তুলনাটি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে ধরে ওনার ক্ষমা চাওয়া উচিত। এটা হতে পারে না কোনো মহিলা মুখ্যমন্ত্রীকে এই ধরনের ভাবে আক্রমণ করছেন সুকান্ত মজুমদার, উনি অনেক ছোট, তার উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে ধরে প্রণাম করে ক্ষমা চেয়ে আসে। দেখুন, একটা ব্যাপার বুঝে গেলাম, বুঝলেন তো, এই সমস্ত রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তিত্ব, মানে এদের অধিকাংশরই, ওই সমস্ত বলে জেনারেলাইজ করাটা ঠিক হবে না, কিন্তু অধিকাংশরই বা যাদের কথাগুলো শুনলাম টুনলাম বা শুনি আর কি, এদের সবারই ভাবনা চিন্তা এবং এই পড়াশুনোর জায়গাটা নিয়ে একটুখানি নতুন করে ভাবা দরকার, এদের নিজেদের ভাবা দরকার। এত কথা বললেন, অথচ একটা সোজাসাপটা বিষয় কেউ বুঝতে পারলেন না। কাউকে হিন্দু বিরোধী বলা মানে, আবার একই সঙ্গে তাকে রাবণ বলা মানে, এ তো একটা পরস্পর বিরোধী বক্তব্য হয়ে গেল। এটা কিন্তু বিজেপি রাজ্য সভাপতির আরেকটু ভেবেচিন্তে বলা উচিত ছিল। দেখুন, সংস্কৃত শব্দ রাবণ মানে গর্জনশীল, আর বৈশ্রাবণ মানে নিষ্ক্রিয়। এবার রাবণ লঙ্কেশের নাম, লঙ্কার রাজা, বৈশ্রাবণ কুবেরের নাম। রাবণ আর কুবের তারা দুই ভাই, দুজনে বিশ্রবা মুনির দুই ছেলে। এই বিশ্রবা মুনি আবার সপ্তর্ষি মণ্ডলের অন্যতম ঋষি পুলস্তের ছেলে। ঋষি ব্রহ্মা মানসপুত্র হিসেবে যে 10 প্রজাপতির জন্ম দিয়েছিলেন, পুলস্ত তার অন্যতম। মানে এই ঠিকুজি কুষ্টি বংশতালিকা বললাম, তার মানে হচ্ছে সোজা কথায় ব্রহ্মার নাতির ছেলে হচ্ছেন রাবণ, যার মধ্যে রাক্ষসের রা আর ভগবানের বন রয়েছে, যিনি ব্রাহ্মণ এবং শিবের উপাসক। বর্তমানে দেখবেন বিভিন্ন ব্যান্ড ট্যান্ডের কল্যাণে বা অন্যান্য কারণেও আর কি, আমরা সব নতুন নতুন রূপে তো আমাদের যে সনাতনী জিনিসগুলো সেগুলোকে দেখি। একটা জনপ্রিয় এখন সব থেকে বেশি কি হয়, শিবের তাণ্ডব স্তোত্র। আপনারা ওনাকে শুনেছেন। এই শিবের তাণ্ডব স্তোত্রটা আসলে নাকি ওই রাবণের মুখনিসৃত। তাহলে সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায়ের নিন্দা করতে গিয়ে কি আসলে প্রশংসা করে ফেললেন? তাকেই হিন্দুত্বের একটা বড় অংশীদার করে ফেললেন। দেখুন, হিন্দুত্বের হিসেবে কোনো চরিত্রই ভিলেন নয়, তাই উপমা ব্যবহারের আগে খুব সতর্ক থাকতে হয়। রাবণ তো ধার্মিক, বীর এবং অবশ্যই বিশ্বাসী, ধর্মবিশ্বাসী। তাই রাবণকে হারাতে একটা বিভীষণের প্রয়োজন হয়েছিল, যে লঙ্কাপুরীতে জয়ের রাস্তা দেখাবে। বিভীষণ পক্ষবদল না করলে, ডিগবাজি না খেলে সেই যুগে এই এখনকার পলিটিশিয়ানদের মতো রাবণ যে এত সহজে হারতেন না, এবং রামায়ণ যে আরও দীর্ঘায়িত হতো। রাবণ বধ করে সীতাকে উদ্ধারের জন্য রামকে যে আরও অনেক অপেক্ষা করতে হতো, এটা ধরে নেওয়ার জন্য নিশ্চয়ই বাল্মীকির অনুমতি নিতে হবে না। স্বাভাবিক জিনিস আর কি, জেনে যাওয়া যাবে, বোঝা যাবে। আর সিরিয়াস আলোচনাতেও তো কল্পনার সাহায্য নেওয়া যায়, সেটা তো রোজ শিখছি। কোথা থেকে শিখছি আর কাদের থেকে শিখছি সেটা যদি জানতে চান, তাহলে হাতে নাতে ধরিয়ে দিতে পারি। অধীর চৌধুরী আজ বলেছেন তৃণমূলের নেতারা নাকি ভারসাম্যের খেলা খেলছেন, ব্যালেন্স প্র্যাকটিস করছেন। শীতকাল চলে গেছে, আপনারা জানেন। সার্কাসের তাঁবু এখনও টিম টিম করে যে কটা আছে তারাও তাঁবু টাবু গুটিয়ে চলে গেছে আর কি। তাহলে কিসের ব্যালেন্স? কারা খেলছেন, কার থেকে দেখব? বহরমপুরের প্রাক্তন সাংসদ বলছেন তৃণমূল নেতারা নাকি কিছুতেই বুঝে উঠতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়, কার দিকে থাকাটা, কার পক্ষে কথা বলাটা
তাদের জন্য নিরাপদ হবে। এবার নিরাপত্তার এই অভাববোধের থেকেই নাকি মাঝে মধ্যে তৃণমূল নেতারা একটু ফাউল করে ফেলছেন আর কি। এটা অধীর চৌধুরীর বিশ্লেষণ। দেখুন, অধীর চৌধুরী তৃণমূলের চেয়ারপারসন বা সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছাড়া আর কারোর নাম করেননি। তাই কারা কারা এই ট্র্যাপিজের সরু তারে হাঁটার মতো করে ওই তৃণমূলের ভারসাম্যের সূক্ষ্ম খেলা দেখাচ্ছেন বলে ওই অধীর চৌধুরী মনে করছেন, সেটা তো নিশ্চিতভাবে বোঝার উপায় নেই। কিন্তু বলেছেন যখন, তখন হয় তিনি জানেন অথবা কল্পনার আশ্রয় নিয়েছেন এবং সেটাকে একটু বাস্তবধর্মী করতে দুটো বাস্তব চরিত্রের নাম যোগ করে দিয়েছেন। সুতরাং বুঝতে পারছেন সিরিয়াস বিষয়ে মাঝে মধ্যে কারা কল্পনার আশ্রয় নিতে পারেন। দিদির সঙ্গে থাকবো না খোকাবাবুর সঙ্গে থাকবো, কোন দিকে গেলে আমাদের ব্যালেন্সটা ঠিক হবে। তৃণমূল দলের নেতাদের মধ্যে কিন্তু এই একটা ভারসাম্যের খেলা চলছে। কে ভাবছে দিদির কথা বেশি বলি, একদম খোকাবাবুর কথা বলবো না, কে ভাবছে খোকাবাবু একটু সমালোচনা করে দিয়ে দিদিকে খুশি করবো। 14, 16, 19, 21, 24 যা জিতেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যে। মমতা বন্দ্যোপাধ্যায় ছিল বলে জিতেছি। অভিষেক ছোট তো, মমতা অনেক বড়। আমরা একটা সাবধান বানিয়েছি। আমার সাবধান বাণীটা কি, যে সমস্ত নেতারা তৃণমূল দলে কোনো কমে খাচ্ছ ভাই, মনে রাখবে আমার দুধ এক হবে, আটি বাইরে পড়ে থাকবে। দিদির ক্ষমতা নেই খোকাবাবুকে অবজ্ঞা করে কিছু করার। কারণ একটাই, দিদি তৃণমূল দলের ওল্ড জেনারেশনের লোক, পুরনো প্রজন্মের নেত্রী। খোকাবাবু তৃণমূল দলের নতুন প্রজন্মের নেতা। দেখুন, অধীর চৌধুরী ধর্ম সংকটের কথা বলেছেন, ওই শ্যাম রাখি না কুল রাখি দশার কথা বলেছেন। এবার এটার মধ্যে খুব ভুল আছে কিনা জানি না, যেভাবে ব্যাখ্যা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বয়োজ্যেষ্ঠ, তিনি পুরনো পন্থীদের নেতা, অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুনদের নেতা, সেটাই তো হওয়ার কথা। আর তার মধ্যে অন্যায় বা কী, আর মধ্যে ভুলই বা কী, কোনটা তিনি কোন জায়গা থেকে দেখছেন? মানে যদি এই কনস্টিটিউশনটা দেখেন, একটা দলে একজন পুরনো প্রাচীনপন্থীদের ধরে রেখেছেন আর একজন নবীনদের ধরে রেখেছেন, তাহলে তো বলতে হবে দলটার ভারসাম্য খুব ভালো। কিন্তু ওই জায়গাতেই একটা কাল্পনিক বিভাজন রেখা দেখতে পাচ্ছেন অধীর চৌধুরী। আর সেই জায়গা থেকেই তার মনে হচ্ছে যে বিভাজনটা, যে রেখাটা ঠিক যেখানে, ওই লাইন অফ কন্ট্রোল বলে না, সেটা যেখানে, কোন দিকে তার কম ভাগ কোন দিকে বেশি ভাগ, এটা যতক্ষণ না কেউ বুঝতে পারবেন তার অনিশ্চয়তা অবস্থাটা কিছুতেই কাটবে না। দেখুন, এই রকম দশার থেকে মুক্তি পেতে আমাদের সাহায্য করবে ইতিহাস। ইতিহাস মানে এক্ষেত্রে হিস্ট্রি নয়, ইতিহাস মানে আমি বলছি ওই পাস্ট টেন্স, মানে অতীতের কথা। অতীত কি বলছে? অতীত বলছে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যদি সত্যি ব্যালেন্স করে চলাটা জরুরি হয়ে থাকে, তাহলে হ্যাঁ, মদন মিত্রের মতো কেউ কেউ কখনো সখনো ব্যালেন্স হারিয়েছেন বই কি। ব্যালেন্স না হারালে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কেন এই কামারহাটির বিধায়কের মুখটা বন্ধ করে দেবে? মানুষ বেতাল হলে তবেই তো তার তাল সামলাতে হয়, তাই না? দেখুন, মদন মিত্র গত জানুয়ারি মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে একটা সুমোটো কেস লড়েছিলেন। কেস বলছি মানে, কিন্তু কেস বলে ওই মামলা মোকদ্দমার কথা ভাববেন না, এই কেস সে কেস নয়। এই কেস তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক আদালতে পক্ষ নেওয়া এবং বিপক্ষে যাওয়ার কেস। মদন মিত্র কী বলেছিলেন সে তো আপনারা শুনলেন। একদম দুধে উকিলের মতো সওয়াল করে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে তিনি এগিয়ে দিয়েছিলেন। দেখুন, পরিবারে যিনি বড়, বলছিলাম তো, যিনি বয়োজ্যেষ্ঠ, অধীর চৌধুরীদের কথায় যিনি প্রবীণ, তিনি তো স্বাভাবিকভাবেই নবীনের থেকে এগিয়ে থাকবেন, এটাই তো সত্যি। কিন্তু এটা তো ঠিক, ছোটরা চিরকাল ছোট থাকে না, তারাও বড় হয়, তাদের পরিধি বড় হয় এবং পরিধি বাড়তে বাড়তে যদি যিনি প্রবীণ তার পরিধির সঙ্গে নবীনের পরিধির কাটাকাটি হয়ে যায়, একজনের পরিধির মধ্যে যদি আরেকজনের পরিধি ঢুকে পড়ে, তখন তো অবশ্যম্ভাবীভাবে ধাক্কাধাক্কি লাগে। যখন এই নবীন আর প্রবীণের দ্বন্দ্ব হয়েছে বলে ধরে নেওয়া হয়, তখনই তো এই অনিশ্চয়তা সৃষ্টি হয়। আর এই কে কোনভাবে বুঝতে পারবেন যে কোন দিকে গেলে তিনি নিরাপদ, তাই নিয়ে জল্পনা কল্পনাটা বাড়তে থাকে। দেখুন, তৃণমূলে অভিষেকের পরিধি বাড়তে বাড়তে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিধিতে ঢুকে পড়েছে নাকি
একটা পরিধি আরেকটা পরিধিকে ওভারল্যাপ করেছে, এটা তো খুব জটিল প্রশ্ন। যাদের মনে এই বিশ্বাসটা আছে যে না, কোনো একটা পরিধি আরেকটা পরিধির মধ্যে ঢুকেছে, ওভারল্যাপ করেছে, তাদের খুব সুন্দর করে যে মাঝের স্থিতিশীল অবস্থাটা, একটা জায়গার থেকে আরেকটা জায়গার মাঝের যে অবস্থাটা, সেটা কারুর কারুর কাছে স্থিতিশীল, কারুর কারুর কাছে ওপর থেকে স্থিতিশীল, ভেতরে টালমাটাল। কিন্তু সেই ট্রানজিশন পিরিয়ডটা বুঝিয়ে দিয়েছিলেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। 2019-এর লোকসভা ভোটের পর যে আইপ্যাক এসেছিল, আর এই 2026-এর ভোটের আগে যে আইপ্যাক তৃণমূলের হয়ে কাজ করছে, সেই দুটো আইপ্যাক যে এক নয়, সেটা তৃণমূলের সমস্ত কর্মীকে বলে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন তিনি? বলেছিলেন আগের আইপ্যাক ছিল প্রশান্ত কিশোরের কোম্পানি, মানে তখনকার যেটা সম্পর্কে তিনি ওই প্যাক ফ্যাক বলেছিলেন বলে শোনা যায় আর কি। আর এখন নতুন নতুন ছেলেমেয়েরা এই আইপ্যাককে চালাচ্ছে, তাই তাদের বিরুদ্ধে কোনো খারাপ কথা বলা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন এ কথাটা নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে বলছেন, তার কদিন আগে দুটো ছোট ছোট ঘটনা তৃণমূল কংগ্রেসের পরিবারে ঘটে গেছে, খেয়াল করেছেন? এক, আইপ্যাকের বর্তমান কর্তা, মানে যার কথায় আইপ্যাক এখন চলছে বলে ধরা হয়, সেই প্রতীক জৈন নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে এসছেন। আর দুই, তারপর কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করে এসছে। ঘটনাগুলোকে ছোট ভাবুন বা বড়, এ নিয়ে কে কীভাবে দেখবেন সেটা নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি আলাদা হতে পারে, কিন্তু ব্যাপ্তির দিক থেকে এই দুটো ঘটনার ব্যাপ্তি কতটা সুদূর প্রসারী সেটা মনে হচ্ছে আজ টের পাওয়া যাচ্ছে। ভোটার তালিকায় একই এপিক নম্বরে একাধিক ভোটারের খোঁজ পাওয়া গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় জেলার থেকে রাজ্য স্তরে তাই জন্য দায়িত্ব ভাগ করে দিয়েছিলেন, খুঁজে বার করতে হবে কোথায় কত এরকম ভোটার রয়েছে যাদের পা এখানে, মাথা হয়তো ওই গুজরাটে বা হরিয়ানাতে, এরকম। সেই দায়িত্বশীল লোকেরা বৈঠকে বসেছিলেন গতকাল, যাদের ওপর মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছিলেন। সুব্রত বক্সী তার নেতৃত্বে ছিলেন, এবং সেই বৈঠকের পর জেলায় জেলায় বিশেষ কোর কমিটি গঠন হয়। ঠিক হয়, এই কোর কমিটি জেলায় জেলায় ভুতুরে ভোটার খুঁজতে তৃণমূল কংগ্রেসকে সাহায্য করবে। দুপুরে নেওয়া হলো সিদ্ধান্ত, আর রাতেই তা নাকি খারিজ হয়ে গেল। মানে খারিজ বলাটা ঠিক হবে না, সিদ্ধান্তটা নাকি আপাতত স্থগিত হয়ে গেছে, মানে পেন্ডিং। আর কেউ নন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নাকি স্থগিত রেখেছেন ব্যাপারটা। আপাতত এই কোর কমিটি গড়ার এই সিদ্ধান্ত যেটা সুব্রত বক্সী নিয়েছিলেন, সেটা স্থগিত রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত, সেটা কি আবার অন্য কিছুর দিকে ইঙ্গিত করছে? একটা দলের সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়, সেটা স্ক্রুটিনি সর্বশক্তিতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্ব দিয়েছেন, সব এলাকায় স্ক্রুটিনি চলছে। তার মেকানিজমের কিছু সিদ্ধান্ত পার্টি নিচ্ছে, আবার কিছু সিদ্ধান্ত নেবে। এটা একটা সাংগঠনিক অভ্যন্তরীণ বিষয়, ফলে এই বিষয়ে তো আমরা বাইরে কোনো কথা বলছি না। আমার পাঁঠা আমি যেখান থেকে খুশি কাটবো, আগার দিক থেকে না গোড়ার দিক থেকে, মাথার দিক থেকে না লেজের দিক থেকে, সেটা আমার ব্যাপার, কার কি বলার আছে। ঠিক কুণাল ঘোষ যেটা আমাদের বললেন, তার মানেটা সোজা বাংলায় এটাই দাঁড়ায়, এবং তিনি আমাদের এটা বুঝতে সাহায্য করেছেন, পরিষ্কার বলেছেন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিছু বাকি আছে। মানে সুব্রত বক্সী বৈঠক করে পুরোটা নিতে পারেন, তার মানে ফাঁক কিছু তো রয়ে গেছে। সবটা বুঝিয়ে বলেছেন কি, তার মানে কিছু সিদ্ধান্ত পরে নেওয়া হবে। তাই সুব্রত বক্সীর নেতৃত্বাধীন বৈঠকের সিদ্ধান্ত আপাতত স্থগিত। এটা শোনার পর আপনাদের কি মনে হবে? মনে হচ্ছে না কেন সিদ্ধান্তটা স্থগিত রাখা হলো? একটু তলিয়ে দেখা দরকার, মনে হচ্ছে না? দেখুন, তলিয়ে দেখতে হলে তো কি কি ঘটেছিল, ওই দেখবেন ইদানিংকালে সমস্ত কিছুতে ঘটনার একটা পুনর্গঠন হয় আর কি। কেউ যদি দোষ ঠোষ করে, তাকে সেই অকুস্থলে নিয়ে এসে তাকে দিয়ে আবার সেই ঘটনার পুনর্গঠন করে পুলিশ, বুঝতে সুবিধা হয় ঠিক কী কী হয়েছিল পরম্পরা অনুযায়ী। পরপর ঘটনাক্রমটা পরিষ্কারভাবে চোখের সামনে ভেসে ওঠে। আমাদেরও এরকম একটুখানি বোঝার দরকার। আবার একটু রিওয়াইন্ড করে যান, দেখুন কালকের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়
ছিলেন না। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হয়তো সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। দ্বিতীয়, এই মাসের মাঝামাঝি সময়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নাকি আলাদা করে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। বিষয় একই, ওই ভুতুড়ে ভোটার। তাহলে সেজন্যই কি এই জেলা স্তরে কোর কমিটি করার যে ডিসিশনটা সুব্রত বক্সিরা নিয়েছিলেন সেটা হোল্ড হয়ে গেল, স্থগিত হয়ে গেল। অভিষেক যতক্ষণ না বৈঠক করছেন ততক্ষণ তৃণমূল নেত্রী কি কোনো ফাইনাল ডিসিশন নিতে চাইছেন না। এটা যদি হয় তাহলে তো এটা ধরতে হবে সুব্রত বক্সিদের বৈঠকের ওপর তার বিশেষ ভরসা নেই। আরও ধরতে হবে যে বৈঠকে অভিষেক নেই সে বৈঠক বৈঠকই নয়। এরকমও কি কেউ কেউ ভাবতে পারবেন? দেখুন, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বৈঠক করবেন সেই বৈঠকের পর এই কমিটি গড়ার বিষয়গুলো আকারটা চূড়ান্ত রূপে পায় বা তারপর যে সিদ্ধান্তটা হবে সেটা যদি কার্যকর হয় তাহলে তো বুঝতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তটাই আসলে চূড়ান্ত। আবার তাও আমরা ধরে নিচ্ছি তৃণমূলের গঠনতন্ত্র অনুযায়ী এবং সবাই যেভাবে দেখতে চাইছেন এবং দেখানো হচ্ছে সেটা অনুযায়ী মমতা ব্যানার্জি শেষ কথা, কিন্তু তিনি শেষ সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্ভর করেন অভিষেকের সিদ্ধান্তের ওপর। অভিষেক যদি গতকালের সিদ্ধান্তকেই পাস বলেন তাহলে সেটা পাস হয়ে যাবে, আর যদি তিনি নতুন কোনো সিদ্ধান্ত নেন তাহলে সেটা কার্যকর হবে। কিন্তু কিছু হলে, মানে এরকম কিছু হলে তো বুঝতে হবে চোখে দেখা আর কানে শোনা কথা সব সময় সত্যি হয় না। নেতাজি ইন্ডোরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে 34 জনের কমিটি করে দিয়েছিলেন সেই কমিটিতে 1 নম্বরে ছিলেন কে? সুব্রত বক্সি। 2 নম্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সে বলেছিলাম আপনাদের মনে আছে, 1 চন্দ্র 2 পক্ষ। সেই সভায় শোনা গেছিল সুব্রত বক্সির নেতৃত্বে কমিটি তৈরি হচ্ছে। এবার ক্যাপ্টেন নর্মালি কী হয়, ভাইস ক্যাপ্টেনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেন, কিন্তু কখনো দেখেছেন ভাইস ক্যাপ্টেনের মতামত জানা যায়নি বলে ক্যাপ্টেনের সিদ্ধান্তটাই স্থগিত হয়ে গেল। 1 সুব্রত বক্সি আর 2 অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকলেও তাহলে কি 1 চন্দ্রের তুলনায় ওই 2 পক্ষটাই আসল? সেটাই কি এই তৃণমূলের বা তৃণমূল নেত্রীর এই সাম্প্রতিকতম অবস্থানে পরিষ্কার হয়ে গেল? মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝিয়ে দিলেন যে 2 পক্ষটাই আসলে তার আত্মপক্ষ, নাকি এখনও কেউ কেউ মনে করছেন তৃণমূলে আম আর দুধ বলে কিছু নেই, ফলে মিশে যাওয়ার সম্ভাবনাও নেই? এখন টানাটানি চলছে, দড়ি টানাটানি চলছে। পিসির তৃণমূল কংগ্রেস থাকবে না ভাইপোর তৃণমূল কংগ্রেস থাকবে। কে চাইছেন না বড় কথা নয়, আসলে এটা করতে গিয়ে প্রাথমিকভাবে ওরা দেখেছে যত ভুয়ো ভোটারের কথা বলছে তাতে অধিকাংশই তৃণমূল হচ্ছে বেনিফিশিয়ারি। সেইটা যখন প্রাথমিকভাবে এসছে তাই এসব কমিটি এখন স্থগিত রইল, আর অন্য কোনো কারণ নেই। এটা ওদের দলের আভ্যন্তরীণ বিষয়, ওরা সিদ্ধান্ত নেবে কাকে কোর কমিটিতে রাখবে আর চোরেদের কমিটিতে কাদের রাখবে, সেটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি এইটা ভালো করে ঝাড়াই পোছাই করা হোক, নির্বাচন কমিশন ভূত খুঁজুক। আচ্ছা, সজল ঘোষ যখন প্রার্থনা করছিলেন তখন কি জাতীয় নির্বাচন কমিশন তথাস্তু বলে দিয়েছিল? কলকাতা পুরসভার বিজেপি কাউন্সিলর কি চেয়েছিলেন জাতীয় নির্বাচন কমিশন যেন ভালোভাবে ভূত ঝাড়ানোর ব্যবস্থা করে, মানে ভোটার তালিকার থেকে ভালো করে ভূত খুঁজে যেন বাদ দেয়। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে 3 মাসের মধ্যে ভোটার তালিকার থেকে সব ডুপ্লিকেট এপিক সরিয়ে দেওয়া হবে। তাহলে কার মুখ রক্ষা হলো? একই এপিক নম্বরে বিভিন্ন রাজ্যে ভোটার রয়েছেন সে কথা প্রথম কে বলেছিলেন? রাহুল গান্ধী, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়। আর 2 মাঝখানে বলেছিলাম আমরা TV9 বাংলা, আমরা এপিক নম্বর ধরে ধরে দেখিয়েছিলাম কোন রাজ্যের ভোটারের সঙ্গে বাংলার ভোটারের এপিক মিলে যাচ্ছে। আমরা দেখিয়েছিলাম বলে কৃতিত্ব নিতে চাইছি না, ওটা নেতাদের জন্য বরাদ্দ, ওটা তাদের জন্যই থাক। কিন্তু জাতীয় নির্বাচন কমিশন আজ জানিয়েছে যে 3 মাসের মধ্যে এপিক সংক্রান্ত ভুল ত্রুটিগুলো সব শুধরে নেবে। তার মানে এবার সত্যি ইউনিক ভোটার আইডি তৈরি হবে, মানে একজন এপিকে 1জন ভোটারই থাকবেন। তৃণমূল কংগ্রেস এই সিদ্ধান্তকে তাদের জয় হিসেবে দেখছে, আর অন্যরা তারা বলছে এ মনিহার তোমায় নাহি সাজে। আন্দোলন শুরু হয়েছিল নো আইডেন্টি কার্ড নো ভোট,
তারপর জাতীয় নির্বাচন কমিশন নড়ে এসে আইডেন্টিটি কার্ড দিতে বাধ্য হয়েছিল যখন সিপিএম রিগিং করত। তারপর এখন যখন বিজেপি রিগিং করছে তখন মমতা ব্যানার্জি এটা আওয়াজ তুলেছেন, যেটা মহারাষ্ট্র তুলতে পারেনি, দিল্লি তুলতে পারেনি, যে এই করে ভুয়ো ভোটার হচ্ছে। এবার নড়ে চড়ে বসছে, তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় নৈতিক জয়। এপিক নাম্বার আর ফলস ভোটারের মধ্যে পার্থক্য আছে। ফলস ভোটারের তালিকা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রায় 17 লক্ষ তালিকা আমরা নির্বাচন কমিশনে জমা দিয়েছিলাম। আমরা অপেক্ষা করছি রাজ্যের নতুন নির্বাচনী আধিকারিক আসা পর্যন্ত। রাজ্যের নতুন নির্বাচনী আধিকারিক এলে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের প্রথম কাজ হবে এই 17 লক্ষ ভুয়ো ভোটার যা আমরা ধরে দিয়েছি নির্বাচন কমিশনকে, তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া। তৃণমূল কংগ্রেসের ভোটার লিস্ট নিয়ে যদি অতই সমস্যা থাকে, আমরা যে সাজেশন দিয়েছি সেটা মানতে হবে। ফিঙ্গার প্রিন্ট, বায়োমেট্রিক, কেউ কারোটা দিতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটও অন্য কেউ দিতে পারবে না। আসলে মমতাকে এই বাজিটা খেলতে দিয়েছিল আরএসএস, যেহেতু কংগ্রেস মহারাষ্ট্র এবং হরিয়ানা নিয়ে একটা খুব বিতর্ক তৈরি করে দিয়েছে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। সেই বিতর্কের যে পালে হাওয়াটা এটা কংগ্রেসের দিকে যাচ্ছিল, এখন সেটাকে একটু ভিন্ন পথে পরিচালিত করবার জন্যই ভগবত এসে এখানে এলেন, বর্তমানে ইনস্ট্রাকশন দিলেন, মমতা হই হই করলেন, তারপর দেখলেন আরে এ তো বুমেরাং হয়ে যাচ্ছে, তাই চুপ করে গেলেন। এছাড়া অন্য কোনো কারণ নেই। শুনলেন তো সিপিআইএমের দাবি, সেটা তো তৃণমূল কংগ্রেসের সাথে মিলছে না। বিজেপি বলছে নির্বাচন কমিশনের আসল কাজটা এখনও বাকি আছে। বাংলার ভোটার তালিকার থেকে 17 লক্ষ ভুয়ো ভোটারকে বাদ দিতে হবে। সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ নির্বাচন আধিকারিকদের তারা দম নিতে দেবেন না। আর সিপিআইএম বলছে বিজেপি আর তৃণমূলের যুক্তি ওপর থেকে আলাদা মনে হলো, ভেতরে ভেতরে সেটা নাকি এক। দুটো দাবিকে নাকি একটা সরু সুতো দিয়ে জুড়ে রেখেছে আরএসএস। অর্থাৎ প্রত্যেকের অবস্থান ভিন্ন, প্রত্যেকের চাহিদা ভিন্ন, প্রত্যেকের প্রায়োরিটি লিস্ট আলাদা, কিন্তু প্রত্যেকের তালিকাতেই একটা জিনিস কমন, সেটা হলো ভোটার, মানুষ। এবার এই ভোটারদের, মানুষকে শুধু ভোটের অঙ্কে, ভোটের দৃষ্টিভঙ্গির থেকেই দেখতে অভ্যস্ত যে এই রাজনৈতিক নেতারা, সেটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে। তাদের চাহিদা এক, ভোট দাও, ভোট ভোট। এই মানুষের কথা ভেবেই, মানে ভোটারের কথা ভেবেই আজ দক্ষিণ 24 পরগনার দিঘির পাড় গ্রামে গেছিলেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। সেখানে গিয়ে কি দেখেছেন জানেন? ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক দেখেছেন তারা যেরকম একটা ওই তালিকা নিয়ে যাচ্ছেন, ভোটার তালিকা, আসলে চাহিদার তালিকা, ভোট, ঠিক সেরকম ওই দিঘির পাড়ের মানুষের হাতেও একটা তালিকা রয়েছে। আর সেই তালিকা কি বলছে জানেন? সেখানে ভূত নেই, বাস্তব রয়েছে, কঠোর বাস্তব। সেই তালিকা বলছে গ্রামে আলো নেই, জল নেই, দীর্ঘদিন ধরে বলে বলে আলো আর জলের ব্যবস্থা হচ্ছে না। তাহলে কি বুঝলেন? বিধায়ক গেছিলেন ভোটার তালিকায় ভূত খুঁজতে, আর গ্রামের মানুষ তাকে ভূত মানে অতীতের কথা স্মরণ করিয়ে দিল। ভোটের আগেই পরেশরামই তো বলেছিলেন জিতলে সারাক্ষণ পাশে থাকবেন। দিঘির পাড়ের মানুষ কিন্তু তার সামনে জোর গলাতেই বলেছেন, কথা দিয়া কথা রাখিলে না বন্ধু। কোথায় কোথায় কথার খেলাপ হয়েছে সেটা ধরিয়ে দিলেন, এবং তার থেকেও বেশি ধরিয়ে দিলেন মানুষের সঙ্গে, মানে ভোটারের সঙ্গে যারা ভোট চান তাদের এজেন্ডা বা তালিকা, উইশলিস্ট সবসময় যে মিলে যাবে এরকম কোনো কথা নেই, বরং তালিকা দুটো সবসময়ই আলাদা। জল, আমাদের জলের সমস্যা, জায়গা দিন কোনো একটা জায়গা আপনার এলাকার লোকরা মিলে আমি সেইখানে বসাবো, নাহলে আমি কলটা বসাবো। আপনি করুন, আমরা কোথায় পাবো জায়গা? আমি যেখানে থাকি আপনি করুন। কলের পাইপের লাইনে জল ইউজ করবে, গরিব মানুষ খেটে খায়, এখন কবে খেটে খেটে খাচ্ছে, ঠিক আছে করতে পারি না, করতে হবে না। এই এলাকায় আমি ঢুকতে ঢুকতে বহু মায়েরা, বোনেরা, দিদিরা, বৌদিরা আমাদের বললেন যে এখানে একটা জলের ব্যবস্থা করার জন্য। আমি কথা দিয়েছি যদি আজকালের মধ্যে আপনারা জায়গা দিয়ে দেন, আমি আগামীকাল থেকেই কল তৈরি করে দেবো। কি বিড়ম্বনা বলুন তো! তৃণমূল নেত্রী এদের গ্রামে পাঠালেন বলে তবে না তারা পৌঁছেছিলেন, আর পৌঁছে তারা খুঁজছিলেন অসৎ জিনিস, ওই ভোটার তালিকায় লুকিয়ে থাকা অসত্যতা। আর জনতা খুঁজছিলেন সততা। যা বলেছিলেন সেটা করে দেখান,
এই কথার জোর, কথার দাম, মানে যার যেরকম নিড আর কি, প্রয়োজন, বেসিক নিড, সেটা তো খুঁজে মরছে ভোটাররা, আর ভোটার ধরতে দৌড়ে মরছে নেতারা। কি অদ্ভুত দ্বন্দ্ব ভাবুন তো, দুজনেই দুজনের থেকে কনস্ট্যান্ট কিন্তু সরে যাচ্ছে কাছে আসার বদলে। সৎ বনাম অসতের দ্বন্দ্ব, দুটো তফাৎ করাটা কি খুব কঠিন? মোটেও না। চোখ কান খোলা রাখলেই দেখবেন চারিদিকে ঠগ, জোচ্চোর, বাটপার। ফোন হোক বা ইন্টারনেট, বাসে হোক, অটোতে, আপনার পাশে অথবা আপনার সঙ্গে বসে থাকা মানুষটা কখন যে আপনাকে ঠকিয়ে দেবেন কোনো গ্যারান্টি নেই। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। যা দিন পড়েছে, তর্ক করার দরকারই নেই। চোখ বন্ধ করে বিশ্বাস করুন নেতাদের বিশ্বাস করলে ঠকার চান্সই বেশি। কিন্তু তারপরে বলে না, ওই কথায় বলে গোবরে পদ্ম ফুল। চারিদিকে অসতের ভিড়েও এমন কিছু সৎ ঠকবাজও আছেন। হ্যাঁ, ঠিকই বলেছেন, সোনার পাথর বাটির মতো শোনাচ্ছে, কিন্তু সৎ ঠকবাজ এটা আছে, যারা আদতে ঠক, আদতে জালিয়াত, কিন্তু মনের দিক থেকে সৎ। ঠকানোর সময় গ্যারান্টি দিয়ে বলে দেয় কাজ না হলে টাকা ফেরত। ওই দেখবেন মাঝে মধ্যে ওই ট্রেনে বা বাসে এরকম পোস্টারগুলো পড়ে, বশীকরণ, 100% গ্যারান্টি, কাজ না হলে টাকা ফেরত। এই বাজারে এরকম গ্যারান্টি যদি কেউ দেন, তাহলে তখন বলা যাবে সততা বেঁচে নেই। গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি, উপকার না পেলে টাকা ফেরত, চাকরি না পেলে টাকা ফেরত। এই বাজারে এমন গ্যারান্টি, বশ করতে বশীকরণ। মূল্য ফেরতের ডিরেক্ট গ্যারান্টি দিলেই মন গলে, আর মন গললেই পকেট ফাঁকা। কারো পকেট ফাঁকা, আবার কারো ফ্ল্যাটে টাকা। যোগ্যরা রাস্তায়, অযোগ্যরা কে জানে কোন স্কুলে। গ্যারান্টি সেখানেও নেই, কোটি কোটির দুর্নীতি। অসতের মধ্যেও সৎ ছিলেন রঞ্জন। সৎ রঞ্জন আসলে অসততার অভিযোগে অভিযুক্ত, তবুও সৎ, কারণ সৎ রঞ্জন ওরফে চন্দন মণ্ডল চাকরির গ্যারান্টি দিয়েছিল। সিবিআই সূত্রে জানা গিয়েছিল চন্দন মণ্ডল বলতো চাকরি না মিললে টাকা ফেরত। এমন সততার নজির আরও আছে। সিবিআই চার্জশিট বলছে ঘুষের টাকা নিয়ে চাকরি দেওয়া হয়নি, তাই জমি জমা বেচে ঘুষের টাকা ফেরত দিয়েছিলেন আর এক সৎ। তবে তিনি কোনো রঞ্জন নন, তিনি নাকি সৎ কাকু, থুড়ি সুজয় কৃষ্ণ ওরফে কালীঘাটের কাকু। দেখুন, চাকরি চুরি যে হয়েছে সেটা তো প্রমাণিত, সবাই জানে, দিনের আলোর মতো স্পষ্ট। কিন্তু চাকরি চুরিটা ঠিক কে করেছে, কারা কারা করেছে, না, সেটার প্রমাণ এখন পর্যন্ত সিবিআইডি দিতে পারেনি। যাদের জেলে ঢোকানো হয়েছিল তারা সবাই একে একে জামিনে মুক্ত হয়ে যাচ্ছেন। পার্থ চট্টোপাধ্যায় বা সুজয় কৃষ্ণ ভদ্ররা এখনও বেরোতে পারেননি, কিন্তু দোষী সাব্যস্ত হয়ে তারা জেলেই থাকবেন, এরম গ্যারান্টি কি দিতে পারছে কেন্দ্রীয় সংস্থা? তবে একটা জিনিসের গ্যারান্টি আছে, বুঝলেন, আদালতে এখন পর্যন্ত একজনেরও দোষ প্রমাণিত হয়নি। আদালত প্রমাণ চায়, অকাট্য প্রমাণ ছাড়া আদালতের কোনো কিছুরই মূল্য নেই। কিন্তু সততার মূল্য, সততার গ্যারান্টি, ভাগ্যিস প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস পর্দাফাশ করেছিলেন, তাই সৎ রঞ্জনের কথাটা জেনেছিলাম। চাকরি চুরির মিডলম্যান সবাইকে গ্যারান্টি দিত, চাকরি না দিতে পারলে টাকা ফেরত। এভাবেই নাকি 16 কোটি টাকা তুলে ফেলেছিল। ভাবা যায়, সরকারি শিক্ষক শিক্ষিকা তৈরির এরকম গ্যারান্টি শুধু চন্দন মণ্ডলরাই দেয়নি, দিয়েছিলেন কালীঘাটের কাকুও। না, আমরা বলছি না, বলছে সিবিআই চার্জশিট। ঘুষের টাকা নেওয়ার পর ধরপাকড় শুরু হয়। এবার বিপদ বুঝে কথা দিয়ে কথা রাখেন সুজয় কৃষ্ণ। শাসক ঘনিষ্ঠ তো, তাই কথা দিয়ে কথা রাখার একটা ব্যাপার বোধহয় আছে। সিবিআই চার্জশিট বলছে চাকরির ঘুষের টাকা ফেরত দিতে বেহালা ম্যান্টনের জমি বিক্রি করেছিলেন। 3টি কোম্পানির নামে থাকা 37 কাঠা জমি বিক্রি করে দিয়েছিলেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ। কার জমি, কার নামের কোম্পানি, ওসব বাদ দিন। আরে শুধু আপনারা তার উদ্দেশ্যটা দেখুন। সততা না দেখে খালি দুর্নীতির গন্ধ খুঁজলে তো হবে না। টাকা তো ফেরত দিয়েছিলেন, চাকরি দিতে না পারলে টাকা ফেরত গ্যারান্টি ছিল, চাকরি দিতে পারেননি, টাকা ফেরত দিয়ে দিচ্ছেন। এবার এটা অনেকে আবার ওরকমভাবে দেখতে পারেন, জানেন তো, এই মাঝখানে নেটওয়ার্কিংয়ের একটা ছক উঠেছিল, মনে আছে? মানে ঠিক যে নেটওয়ার্কিংয়ে অনেক সময় এই চিটফান্ডগুলোও কাজ করত। প্রথমে টাকা তোলার পর
বেশ কিছু সুদ দেওয়া হবে বলে সেই সুদের টাকাটা দিয়ে দেওয়া হলো। 2-3 বার টাকা মিটিয়ে দেওয়ার পর লোকজনের বিশ্বাস হয়ে গেল, আরও বেশি বেশি টাকা ঢালতে শুরু করলো, ব্যাস বেবাক উধাও। এক্ষেত্রেও কি সেরকম হয়েছিল? কয়েকজন এরকম টাকা পয়সা ফেরত পেয়ে যাওয়ায় তার পরবর্তীকালে লোকজন ডবল বিশ্বাসের সঙ্গে চাকরির জন্য টাকা দিয়েছিল নাকি? হয় হাতে চাকরি, নয় টাকা ফেরত। লস নেই তো, উইন উইন সিচুয়েশন। এরকমই যারা ঠকেছিলেন তারা নিশ্চয়ই ভেবেছিলেন। দেখুন, সিবিআই চার্জশিটের দাবি এজেন্ট অরুণ হাজরা এবং আরও কয়েকজন এজেন্টের চাপে শেষ পর্যন্ত 3.5 কোটি টাকা ফেরত দিয়েছিলেন কাকু, যদিও সেখানেও নাকি গড়বড় রয়েছে। সিবিআইয়ের দাবি জমি বিক্রি হয়েছিল 3.5 কোটির, খাতায় কলমে দেখানো হয়েছিল 3,25,00,000, মানে সেখানেও একটা মাঝখানে 25 লাখ, তো একটা কাটমানি বলে বস্তু আছে না। দেখুন, কিছু না কিছু তো ওই ক্যারেক্টারটা দুমদাম করে রাতারাতি বদলে যাবে পুরোটা, সেটা তো হয় না, তাই না? কিন্তু দেখুন, আমরা আশাহত হচ্ছি না। এই রঞ্জন বা কালীঘাটের কাকু এবং তাদের নিয়ে সিবিআইয়ের দাবি শুনে বলতেই হচ্ছে, দুনিয়ায় সততা কিন্তু এখনও মরে যায়নি। অসৎ কারবার করলেও সততার সাথে অসততা করেছে। ভবিষ্যতে পড়াশুনো না জানলেও সরকারি শিক্ষকতার চাকরি পেতে যে লোকজনের আগ্রহ রয়েছে, তাদের কনফিডেন্স কিন্তু বাড়বে বই কমবে না। টাকা নিয়ে চাকরি দেন নেতারা, আর চাকরি দিতে না পারলে টাকা ফেরতও দেন, এটাই বা কম কি? এই গোটা জিনিসটাই হচ্ছে একটা খুব পরিকল্পিত চক্রান্ত। প্রথমত, কলকাতা শহরের বুকে 37 কাঠা জমি কোনো ব্যক্তির থাকতে পারে না। হ্যাঁ, সেই জমি তারা কী করে রাখলেন, সেই জমি বিক্রি হলো কী করে, রেজিস্ট্রারি বা কী করে রেজিস্ট্রি করলেন, এই সব কিছুর পেছনেই যদি হয়ে থাকে এই কাজগুলো, রাজ্য মন্ত্রিসভার মদত আছে, তাহলে তো হতে পারে না। পুরো বিষয়টা খালি ওই মানে প্রাইমারি প্রাথমিক ওই এতে আটকে নেই, আপার প্রাইমারিতেও দুর্নীতি, রেলওয়ের ক্ষেত্রে ওরা দুর্নীতির মানে স্কিম চালিয়েছিল, ওভারঅল মানে বর্তমান গভর্নমেন্টের বিভিন্ন জবের ক্ষেত্রে দুর্নীতি, পুরো চার্জশিট যেগুলো দিয়েছে না, আর সাথে যেগুলো ফরওয়ার্ডিং রিপোর্ট যেগুলো আছে ওগুলো দেখেন, তাহলে আপনার খারাপ লাগবে যে পশ্চিমবঙ্গের কোন জায়গাটাকে, পশ্চিমবঙ্গকে কোন দিকে চালিত করছে তৃণমূল সরকার। এবং কাকু টাকু এরা তো ছোটখাটো চুনোপুটি, আসল কে ক্যাবিনেটের শীর্ষে কে এটা তো সবাই জানে। চারপাশে কিন্তু এরকম গ্যারান্টির ছড়াছড়ি, জানেন তো। মানে ধরুন ওই বাঘাযতীনের হেলা বাড়িটা, সেটাতেও নিশ্চয়ই কেউ গ্যারান্টি দিয়েছিল, এই স্যাংশনের গ্যারান্টি হয়েছিল তো, যার জন্য বাড়িটা খাড়া হয়েছিল এবং হেলে গেছিল। কতটা গ্যারান্টি দেওয়ায় ওরকম বেআইনিভাবে কেউ বাড়িটা তৈরি করতে পেরেছিল বলুন তো? সবাই সব জানে, কেউ কিচ্ছু বলে না, অথবা সবাই সব জানে অথচ কেউ কিচ্ছু জানে না। দেখুন, মালদার হরিশ্চন্দ্রপুরে একটা গরু বোঝাই ম্যাটাডোর যাচ্ছিল, গরু পাচার নিয়ে ইডি সিবিআই কত কি করলো, তারপর লাভের লাভ কি হয়েছে দেখে নিন। ম্যাটাডোরকে তিনজন সিভিক ভলেন্টিয়ার আটকে ছিল, এখতিয়ার নেই সমস্ত আটকানোর, তারপরেও আটকে ছিল। তারপর কি হয়েছিল? 1000 টাকার গ্যারান্টি, মানে 1000 টাকা তোলা দিলে গরু বোঝাই ওই গাড়িটাকে ছেড়ে দেওয়ার গ্যারান্টি, মানে ঘুষ দিলেই বেআইনি ব্যাপারটা ছাড়। তিনি সিভিক ভলেন্টিয়ার, নিশ্চয়ই তিনি অভ্যস্ত এটায়, ভাগ বাটোয়ারা আরও অনেক জায়গায় নিশ্চয়ই পৌঁছে দিতে হয়, অ্যাসাইনমেন্ট রয়েছে নিশ্চয়ই, তাই মরিয়া। গরু বোঝাই গাড়ির চালক আর খালাসি টাকা দেয়নি, কারণ গরু বোঝাই গাড়িটা নাকি বৈধ ছিল। বৈধ হোক আর অবৈধ, চেয়েছে যখন টাকা তো চাই, না দেওয়া মানে তো মহা অপরাধ। তাই চালককে ঘরে তুলে নিয়ে গিয়ে পিটিয়েছে 3 সিভিক, গাড়ি চালকও একটা গ্যারান্টি দিয়ে ফেলেছে। গোটা ব্যাপারটা ফোনে ভিডিও করে ছেড়ে দিয়েছে, ব্যাস ওই ফোনের ভিডিওর কারণেই সিভিকের আরও একটা কাজের গ্যারান্টি মিলল। ছবিটার কারণেই বোধহয় শেষ পর্যন্ত ওই 3 সিভিককে ক্লোজ করতে হয়েছে পুলিশকে। কিন্তু গরু পাচার কি এভাবেই রুখছে আমাদের পুলিশ? এই প্রশ্নটা বড় হয়ে দাঁড়াচ্ছে, এবং তার থেকেও বড় হয়ে দাঁড়াচ্ছে আমাদের চারপাশে এই গ্যারান্টি যারা দেয় তাদের গ্যারান্টিগুলো নিয়ে নেওয়াই ভালো, মানে নিয়ে নেওয়াটা ভালো, না নিলে কপালে ওই একটা জিনিসই তো জুটবে, উত্তম মধ্যম।